হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। তোমাদের সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষা রয়েছে সামনে, তো তার মক টেস্ট আমরা সলভ করছিলাম, মক টেস্টগুলো আমরা নিচ্ছিলাম। সেই মক টেস্ট শুরু করেছি নতুন, যেটা মিক্স কোশ্চেন 100 নম্বরের রয়েছে, কিন্তু সেখান থেকে আমরা বাছাই করা যে অঙ্কের সেট রয়েছে, অঙ্কের টোটাল আমরা 30টা বা 35টা যা এমসিকিউ রয়েছে সেটা সলভ করব, যেটার আজকে মক টেস্ট 1। তোমরা যারা মক টেস্ট দিতে চাও, এই মক টেস্টগুলো কোথায় পাবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে এই মক টেস্টটা পাবে। সেটা সংকল্প পরিবার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে এটা পুরোটা আপলোড করে দিয়েছে, যেমন রেলওয়ে ফুল লেন মক টেস্ট 1, আর তার সাথে সাথে আনসার কিও রয়েছে। তো সেক্ষেত্রে এই খাতায় 1 থেকে 100 লিখে নিয়ে মক টেস্টগুলো দিতে পারো, অথবা আমাদের যে ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিটটা প্রিন্ট আউট করে নিয়ে গোটা 5টা বা 10টা প্রিন্ট আউট করে রেখে দিয়ে সেখানে 1 থেকে 100 মক টেস্টটা দিয়ে তারপর সেই আনসার কি দেখে মেলাতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে, প্র্যাকটিসটা ভালো হবে এবং নিজের উইক পয়েন্টটা খুঁজে বার করতে পারবে। আর মেনলি আমরা করছি কিসের জন্য, আমরা মক টেস্ট দেবো বা পরীক্ষা দেবো, একটাই তার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের একটা রেলওয়েতে বা যে কোনো ডিপার্টমেন্টে চাকরি পাওয়া, এরকম একটা ফাইনাল লিস্টে নিজেদের নামটা লিস্টে তোলা। এই লিস্টে ফাইনাল লিস্টে নিজেদের নাম তোলাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেটার জন্যই আমাদের প্রিপারেশান, এত প্রস্তুতি, এত হার্ডওয়ার্ক, এত পরিশ্রম। তো সেইটা এই ফাইনাল লিস্টে নামটা যেদিনকে দেখবে সেদিনকে সবথেকে বেশি খুশি হবে তুমি, তোমার পরিবার, তোমার বাবা মা। তো তার জন্য তোমাকে একটু পরিশ্রম, একটু নয় অনেকটাই পরিশ্রম করতে হবে। তো এই ফাইনাল লিস্টে নাম তোলার জন্যই আমাদের আজকে এত উদ্দেশ্য, এত পরিশ্রম, এত হার্ডওয়ার্কিং। তো সেক্ষেত্রে কী হবে, এবং একটা আইডেন্টিটি কার্ড, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আইডেন্টিটি কার্ড নিজের পকেটে থাকবে, সেটাই সবথেকে বড় কথা। আর একটা কথা, সেটা হচ্ছে রেলের যে ফর্ম ফিল আপ হয়েছে, রেলের যে লেভেল 1-এর টোটাল জোন ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল ফর্ম ফিল আপ হচ্ছে 1 কোটি 1 crore। যদিও ফর্ম ফিল আপ এত বেশি থাকে, কিন্তু পরীক্ষা আলটিমেটলি দিতে যায় কতজন, 50% পরীক্ষা দিতে যায়। তো যাই হোক, আমাকে সেটা দেখলে হবে না, আমার দেখতে হবে কি আমি এই যে প্রিপারেশান প্রস্তুতি নিয়ে আমি 100-র মধ্যে কত মার্কস পাচ্ছি, আমি 90+ তুলতে পারছি কিনা, বা অঙ্কে 30-এর মধ্যে 35 পাচ্ছি কিনা, 35-এ 35 বা 30-এ 30 পাচ্ছি কিনা। যদি পাই তাহলে আমি ফাইনাল লিস্টে থাকার যোগ্য, এবং যদি না পাই বা না হয় তাহলে আমাকে পরিশ্রম করতে হবে। কতজন পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে আমার সেটা দেখার দরকার নেই, আমি আমার নিজের বেস্টটা দেবো। তুমি নিজের বেস্টটা দেবে, এই বেস্টটা দেওয়ার জন্যই এত পরিশ্রম একটু করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি সেরকমই রেলের মক টেস্ট 1, যেটা টেলিগ্রামে দেওয়া রয়েছে, এবং সেই মক টেস্ট 1-এর যে সলিউশন, অর্থাৎ টোটাল যে 35টা অঙ্ক রয়েছে মক টেস্ট 1-এ, রেলওয়ে মক টেস্ট 1-এ, সেই 35টা অঙ্কের মধ্যে আজকে আমরা অর্ধেক ম্যাথ করব, বাকি অর্ধেক ম্যাথ করব নেক্সট ক্লাসে। তো শুরু করি আজকের আমাদের প্রথম অঙ্ক। দেখো কি বলেছে প্রথম অঙ্ক বলেছে দুটো ট্রেন রয়েছে, সেই ট্রেনের লেন্থগুলো বলেছে সেম। ট্রেন দুটো লেন্থ হচ্ছে ইকুয়াল লেন্থ মানে হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্য হচ্ছে একই। তারা প্যারালাল লাইনে যাচ্ছে, মানে পাশাপাশি দুটো লাইনে যাচ্ছে, সেম ডিরেকশন মানে একই দিকে যাচ্ছে, এবং তাদের স্পিড হচ্ছে 51 km/h, 42 km/h। অর্থাৎ এটা একটা ট্রেন মনে করো যার স্পিড হচ্ছে 51 km/h, আর এটা আর একটা ট্রেন প্যারালাল রয়েছে, প্যারালালি দুটো ট্রেন রয়েছে, এটা হচ্ছে 51 km/h, আর এটা হচ্ছে কত, 42 km/h। তাহলে এরা বলছে একে অপরকে, ফাস্টার ট্রেন মানে যার স্পিডটা বেশি, সে স্লোয়ার ট্রেনটাকে যখন ক্রস করছে তখন 16 সেকেন্ডে ক্রস করছে। তাহলে প্রত্যেকটা ট্রেনের লেন্থ কত, ইচ ট্রেন মানে প্রত্যেকটা ট্রেন, মনে করলাম প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে দুটো ট্রেন রয়েছে, তাহলে দুটো ট্রেনের স্পিড কি লেন্থ যোগ হয়ে যাবে, তাহলে এটা প্রথম ট্রেন আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন। তাহলে আমরা কি জানি, আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা জানি, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এক্ষেত্রে স্পিড কত হবে, রিলেটিভ স্পিড দুটো বিয়োগ হয়ে যাবে, 51 থেকে আমরা 42 বিয়োগ করে দেবো। তাহলে 51 থেকে, 1 মিনিট এটা ইরেজ করে দিই। তাহলে রিলেটিভ স্পিড যখন দুটো একই দিকে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড দুটো বিয়োগ হয়ে যাবে, এবং অপোজিট ডিরেকশানে যখন আসবে তখন সেটা যোগ হয়ে যায়, আমরা জানি। তাহলে এক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে, 51 থেকে আমরা বিয়োগ করে দেবো 42 km/h, যেটা এখানে অঙ্কে দিয়ে দিয়েছে। আর এটা km/h দিয়েছে, মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ইন্টু টাইম বলেছে 16 সেকেন্ড। তাহলে x + x যদি যোগ করি তাহলে হবে 2x, আর 41 থেকে 48 বাদ দিলে হয় 9 ইন্টু 5/18 ইন্টু 16। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কী বেরোবে, 9 2 × 18, আর এটা 2 দিয়ে কাটাকুটি করলে 8 2 × 16, তাহলে 5 8 × 40,
2x এর ভ্যালু হচ্ছে 40। আমাকে বলেছে প্রত্যেকটা ট্রেনের লেন্থ কত, তাহলে প্রত্যেকটা ট্রেন মানে একটা একটা ট্রেনের x ধরেছি, তাহলে x = 40/2, এটা যদি কাটাকুটি করি 20 মিটার এটার সঠিক উত্তর হবে। 20 মিটার কোন অপশানে আছে, অপশান 2 এ রয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা ছিল এবং এই টাইপের সেম টাইপের অঙ্ক অন্যান্য এরপরে যে রেলওয়ে মক টেস্ট 2 রয়েছে সেই মক টেস্ট 2তেও থাকবে এবং আমাদের এই টাইপের এই ট্রেনের অঙ্ক বা স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে আসে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সুরাজ কভার 4 to 4 কিলোমিটার ইন বোট ইন 48 আওয়ার্স এগেনস্ট দ্য স্ট্রিম, মানে সুরাজ 424 কিলোমিটার ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের বিপরীত দিকে যেতে তার 48 ঘন্টা সময় লাগছে এবং তার 30 ঘন্টা সময় লাগছে স্ট্রিম উইথ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের দিকে অর্থাৎ স্রোতের অনুকূলে, আর এগেনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড কত। দেখো এটা আমি রেশিওতে করার চেষ্টা করছি। রেশিওতে কী করে করব, এখানে 48 ঘন্টা আর 30 ঘন্টা বলেছে, অর্থাৎ এখানে হচ্ছে আপস্ট্রিম মানে হচ্ছে কি স্রোতের বিপরীত দিকে এগেনস্ট দ্য স্ট্রিম, আর একটা হচ্ছে ডাউন স্ট্রিম মানে স্রোতের দিকে। তাহলে স্রোতের টাইম কত লাগছে, স্রোতের যখন আপস্ট্রিমে যাচ্ছে স্রোতের বিপরীতে যেতে স্বাভাবিকভাবে বেশি সময় লাগবে, আর ডাউন স্ট্রিমে যেতে তার সময় লাগছে কত 30। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 6 দিয়ে 6 8 কে 48, 5 6 30, 5 6 30, তাহলে টাইমের রেশিও হয়ে গেল। তাহলে স্পিডের রেশিও কী হবে, স্পিডের রেশিও হবে 5:8, 5:8। এবার ডিস্টেন্স = আমরা জানি স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 48-এর সাথে 5 যদি গুণ করি বা 30-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে এটা গুণ করলে কত হবে, 3 8 কে 24, 240 ইউনিট হচ্ছে এখানে 240 ইউনিট। একই রকমভাবে যদি 48-এর সাথে 5 গুণ করো তাহলে এটাও ক্ষেত্রেও 240। তাই রেশিও মেথডে কী হয়, দুটোর ক্ষেত্রে সেম হতে হবে, নইলে হবে না। তাহলে এই 240 ইউনিট আমার যেটা বেরোলো সেই 240 ইউনিটের ভ্যালু হচ্ছে অঙ্কে বলে দিয়েছে 424 কিলোমিটার, 424 কিলোমিটার। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 424/240 কিলোমিটার। এবার আমাকে বলেছে কি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড কী করে বের করতে হয়। স্ট্রিমের স্পিড মানে হচ্ছে ওয়াই, এখানে যদি বলি বা আমি এখানে ওয়াই না বলে আমি বললাম যে স্ট্রিম, ডাইরেক্ট স্ট্রিম বলে দিলাম। স্ট্রিমের বের করার নিয়ম হচ্ছে এই আপস্ট্রিম স্পিড আর ডাউন স্ট্রিম স্পিডের বিয়োগ করে দেবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। আপস্ট্রিম স্পিড আর ডাউন স্ট্রিম স্পিড বিয়োগ করে দেবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 আর 8 এদের দুজনকে যদি আমি বিয়োগ করি, 8 থেকে 5 বাদ দিলে কোথায় 3, তা 3-এর হাফ হচ্ছে কত 1.5। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি এটা হয় তাহলে 1.5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 424/240 ইন্টু 1.5, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটার মান কত বেরোবে, এটার মান বেরোবে, এটা দশমিক তুলে তলায় নিয়ে এলাম 10, আর এটা কাটাকুটি করছি, কাটাকুটি যে 4 দিয়ে করি 4 6 24, এটা 4 1 কে 4, 4 0 0 4 6 24, এটা হয়ে গেল। আর এটা 15 কে 15, 4 15 60, আর এটা যদি 4 দিয়ে আমরা কাটাকুটি করি 2 দিয়ে কাটাকুটি করি 2 দুগুণে 4, আর এটা 53 দুগুণে 106। তা 53-এর হাফ কত, 53-এর হাফ হচ্ছে 26.5, আর নিচে একটা 10 রয়েছে, সেই 10টা থাকার জন্য এটা একটা থেকে দশমিক বসবে, অর্থাৎ 2.65 কিলোমিটার পার আওয়ার। এটা বেরিয়ে গেল, এটা সঠিক উত্তর হচ্ছে 2.65 কিলোমিটার পার আওয়ার। একই রকমভাবে যদি তোমাকে স্ট্রিমটা না বলে যদি বলে দিত যে বোটের স্পিড কত হবে, তাহলে বোটের ক্ষেত্রে আমরা কি করতাম, বোটের ক্ষেত্রে এটাকে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। তা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 13/2 মানে 6.5-এর ভ্যালু কত। ঠিক আছে, এই অঙ্কটা আমরা রেশিওতে করলাম, একটু ক্যালকুলেশনটা যাতে কম হয় সেই কারণে। আর যদি তুমি বড় মেথডও করতে চাও তাহলেও হবে, সেক্ষেত্রে কী হবে, x - y = মানে ডাউন স্ট্রিম আপস্ট্রিম যেটা 424/48 একটা ইকুয়েশন হবে, আর একটা ইকুয়েশন হবে কত, x + y = 424/30, 2 নম্বর ইকুয়েশন হবে। সেই দুটো ইকুয়েশন সলভ করে করতে পারবো, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন মানুষ ইনভেস্ট করেছে, তার যে টোটাল স্যালারি, তার যে টোটাল ইনকাম, সেই টোটাল ইনকামের 1/3 7% সিম্পল ইন্টারেস্টে সুদ ইনভেস্ট করেছে, আর 1/4 8% সিম্পল ইন্টারেস্টে করেছে। তাহলে বাকি যেটা থাকছে রিমাইন্ডার 1/3 আর 1/4 দিয়ে বাকি যেগুলো থাকছে সেটা 10% সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করছে। তা টোটাল ইন্টারেস্ট কত হবে, দেখো এটা খুব শর্টে করে দিচ্ছি। এই 1/3 রয়েছে আর 1/4 রয়েছে, তাহলে নিচে 3 আর 4-এর যদি এলসিএম নিই, 3 আর 4-এর এলসিএম কত হবে, 3 আর 4-এর এলসিএম হবে 12। তাহলে আমরা হিসেবের সুবিধার জন্য এটাকে আমরা কত ধরবো, হিসেবের সুবিধার জন্য এটাকে ধরে নিলাম টোটাল হচ্ছে 1200 টাকা হচ্ছে টোটাল ইনকাম, 1200। ঠিক আছে, 100 যেহেতু পার্সেন্টেজে দিয়েছে 100তে ধরলে সুবিধা হবে। তাহলে টোটাল ইনকাম, এটা টোটাল ইনকাম ধরে নিলাম। এবার আমরা এটাকে 3টে ভাগে ভাগ করবো, এই 1200 টাকাটা যদি 3টে ভাগে ভাগ করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে 1/3, প্রথমে বলেছে কি 1/3 অফিস ইনকাম, তাহলে 1/3 অফিস ইনকাম মানে কি হবে, এটার এই 1200 যদি 1/3 করি
তাহলে কত হবে 400, 3 4 12, যদি 1200 ইন্টু 1/3 করি তাহলে 400 হবে। এটার যদি 1/4 করি তাহলে কত হবে, 1/4 করলে 3 4 12 300, তাহলে প্রথমে হচ্ছে 400 300, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 700, আর 1200 থেকে 700 বাদ দিলে বাকি কত পড়ে থাকে 500, 500। এবার হচ্ছে এই 407%, 407% কত, এই দুটো শূন্য আর তলায় 100 কেটে যাবে, তাহলে 4 7 কে 28 প্লাস এই 300-র 8%, তাহলে 3 8 কে কত 24, 3 8 কে 24 প্লাস 500-এর 10%, 500-এর 10% মানে কত, 500 ইন্টু 10/100, তাহলে এটা হবে 50। ঠিক আছে, এটা কীভাবে আমি বের করলাম এখানে পাশে আমি দেখিয়ে দিচ্ছি যে 400 যদি আমাকে বলে 7%, তাহলে 7% মানে 7/100, তাহলে এটাকে যদি কাটাকুটি করি দুটো শূন্য, তাহলে 4 7 কে 28 হচ্ছে। একই রকমভাবে যদি বলি 300, তো 300-এর 8%, তাহলে 8/100, দুটো শূন্য এক্ষেত্রেও কেটে যাবে, তাহলে এটা কত হয়ে গেল 3 8 কে 24। আবার একই রকমভাবে 500-র যদি 10% বলে 500-র হচ্ছে 10/100, তাহলে এক্ষেত্রেও দুটো শূন্য যদি কেটে দিই তাহলে 5 10 50। ঠিক আছে, তো হাতের লেখা একটু ক্লিন হচ্ছে না, যে কারণে অসুবিধা হতেই পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এটা যদি যোগ করি কত হয়, 8 8 4 12 2, হাতে 1 5 6 7 8 9 10 11, 102। ঠিক আছে, 102, এখানে 50 আর 20 70 আর 20 90, 98 আর 4 102, এই 102 ইউনিট এইটাই বলে দিয়েছে টোটালটা, যেটা 561। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 561/102। আমাকে বের করতে বলেছে ইনিশিয়াল ইনকাম মানে এই টোটাল ইনকামটা জিজ্ঞেস করেছে। তার টোটাল ইনকাম কত হবে 1200, 1200-এর ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে আমরা গুণ করে দেবো 561/102 ইন্টু 1200, তাহলে এটাকে কাটাকুটি করো, তাহলে এটা কাটাকুটি করলে 2 দিয়ে করলে কত হবে 51, আর এটা 2 দিয়ে কাটাকুটি করলে হবে কত 6 2 12, 600, আর এই দেখো 5 আর 1 দুটো যোগ করলে মাঝে 6 আসছে, তার মানে এটা ডাইরেক্ট 11-র মাল্টিপল, তাহলে এটাকে যদি গুণ করি 6 11 66, 6600, 6600 টাকা হবে এটা সঠিক উত্তর। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান 2। এরপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, এবং এই টাইপের অঙ্ক পরীক্ষায় 2 4টে মানে প্রত্যেক শিফটে দিয়ে দেয়। 3টে নাম্বার আছে, তাদের রেশিও বলেছে 5:6:8, আর তাদের সাম মানে হচ্ছে তাদের যোগফল 3800। তাহলে গ্রেটেস্ট নাম্বার কোনটা হবে, গ্রেটেস্ট মানে সব থেকে বড় নাম্বার কোনটা। তাহলে আমরা কী করবো 5 6 আর 8 সব করা যোগ করে দেবো, তাই 6 5 11 আর 8 কত হয় 19। তাহলে এই 19 ইউনিটের ভ্যালু যেটা, এই 19 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 3800 টাকা, 3800 তাদের ভ্যালু 3800। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 3800-কে যদি 19 দিয়ে ভাগ করি, 19 2 38, 200। তাহলে আমাকে গ্রেটেস্ট বলেছে, তাহলে এদের দুজনের মধ্যে গ্রেটেস্ট কোনটা, 5 6 8-এর মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 8। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত জিজ্ঞেস করেছে, 8 ইউনিটের ভ্যালু 8 2 1600, তাহলে এটা সঠিক উত্তর হবে 1600, অপশান 4। আর যদি বলতো স্মলেস্ট নাম্বার কোনটা, তাহলে স্মলেস্ট নাম্বার এখানে 5 থাকতো, তাহলে 5-এর ভ্যালু কত, 5 2 10, 1000 উত্তর হতো। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, টোটাল কাউন্ট অফ প্রাইম নাম্বারস লেস দ্যান 50। টোটাল প্রাইম নাম্বার 50% কম। প্রাইম নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার হচ্ছে যেই সংখ্যাটা হচ্ছে 1 দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যায়, 1 অ্যান্ড ইটসেলফ, তাকে আমরা বলছি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেই সংখ্যাটা 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে বলেছি মৌলিক সংখ্যা। যেমন সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, 2-কে 2 1 দিয়ে ভাগ যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তারপর হচ্ছে 3, তারপরে 2 3, তারপরে কত হবে এরকম 5, 5-কে 5 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, আর কাউকে দিয়ে ভাগ যায় না। 6 হবে না, কারণ 6-কে 3 দিয়ে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়। 7 হবে, 7-এর পরে 9 হবে না, 10 হবে না, 11 হবে, 11, তারপর হচ্ছে 13। আমাকে এরকমভাবে 50 পর্যন্ত যেতে হবে। 13-র পরে কত 17 17, আর তারপরে হচ্ছে 19, 19-এর পরে 20 হবে না, 21 হবে না, 22-কে ভাঙা যায় 23, 23 হবে। তারপরে কত হবে 24 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 29 হবে। তারপর 30-এর ঘরে কোনটা হবে, 31 হবে, 31 31, 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 36, 37 হবে, 37। তারপরে হবে 41, 41-এর পরে কত 43, 43-এর পরে 47, তাহলে টোটাল কতগুলো হলো কাউন্ট করো। 50-এর কম বলেছে, তো 50-এর কম 47 পর্যন্তই হবে, কারণ 48 49 50 হবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার টোটাল উত্তর কত বেরোচ্ছে আমার এখানে কাউন্ট করলে টোটাল হচ্ছে 15 তাহলে এটা 15 সঠিক উত্তর হবে। এবার প্রত্যেকবার তো কাউন্ট করবে না, যখন এই মুখস্থ করে রেখে দিতে হবে যে 50-এর কম প্রাইম নাম্বার কতগুলো আছে 15টা।
ঠিক আছে, মুখস্থ করে রেখে দিতে হবে। এরপরে নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বরটা একটা অ্যাভারেজ থেকে দিয়েছে, অ্যাভারেজ নয়, একটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল থেকে দিয়েছে। তো কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে কি PQRS, কোয়াড্রিল্যাটারাল মানে একটা চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ রয়েছে, সেই চতুর্ভুজের 4টে কোণ রয়েছে। তা চতুর্ভুজের আমরা কি জানি, এটা হচ্ছে যদি নাম দিই P, এটা নাম দিলাম Q, এটা নাম দিলাম R, আর এটার নাম দিলাম S, তাহলে PQRS এর 4টে কোণ রয়েছে। এর 4টে কোণের যোগফল কত হয় 360 ডিগ্রি, আর অপোজিট কোণগুলো পরস্পর সমান হয়, মানে একটা কোণ যা হবে অপর কোণটা তাই হবে। তাহলে এখানে যদি আমরা করি যে P প্লাস Q প্লাস R প্লাস S, এই সবকটা কোণের যোগফল কত, সবকটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ 4টে কোণের যোগফল 360 ডিগ্রি। এবার আমাকে বলেছে অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল এস হচ্ছে 150 ডিগ্রি, কিউ আর এস মানে হচ্ছে এই যে অপোজিট কোণ দুটো, এই দুটো কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমার কি পড়ে রইলো, অ্যাঙ্গেল পি পড়ে রইলো প্লাস আর অ্যাঙ্গেল আর পড়ে রইলো, অপোজিট অ্যাঙ্গেলগুলো পড়ে থাকলো, প্লাস অ্যাঙ্গেল কিউ আর এস এর মান বলে দিয়েছে 150 ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর, এই দুটোর মান কত বেরোলো, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর যদি বিয়োগ করি 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করবো কত 150 ডিগ্রি, তাহলে এটা মাইনাস করলে কত হয় 0 ডিগ্রি, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 210 ডিগ্রি। আর আমাকে অঙ্কে বলেছে পি আর আর এর রেশিও 4:3, অর্থাৎ পি এটা যদি 4 হয়, এটা যদি 4 হয় এটা হবে 3, তাহলে 4 আর 3 কত হয়ে গেল টোটাল, 4 আর 3 4 প্লাস 3 ইজিক্যাল টু কত 3 ইউনিট, তাহলে এই 7 ইউনিট, 4 আর 3 7, এই 7 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 210 ডিগ্রি। তাহলে এক ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হবে 30 ডিগ্রি, 3 7 কে 21। আমাকে জিজ্ঞেস করেছে মেজার অফ অ্যাঙ্গেল আর, অর্থাৎ অ্যাঙ্গেল আর এর মান জিজ্ঞেস করতে বলেছে। অ্যাঙ্গেল আর মানে কত, অ্যাঙ্গেল আর মানে এখানে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইউনিটের ভ্যালু 3 3 কে 9, 90 ডিগ্রি, সঠিক উত্তর এটার হবে 90 ডিগ্রি। যদি বলতো যে অ্যাঙ্গেল পি কত হবে, তাহলে অ্যাঙ্গেল পি এখানে কত আছে 4 আছে, তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করতে হতো। ঠিক আছে, এরপর 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো, সমীর হ্যাজ এ সলিড মেটাল বল হ্যাভিং এ ডায়ামিটার অফ 6 সেন্টিমিটার। সমীরের কাছে একটা সলিড মেটাল বল রয়েছে, মেটাল বল মানে এখানে কিন্তু গোলকের কথা বলছে, যার ডায়ামিটার হচ্ছে 6 সেন্টিমিটার, ডি মানে 6 সেন্টিমিটার যদি বলে তাহলে রেডিয়াস তার কী হবে, হাফ হবে, রেডিয়াস সবসময় তো হাফ হয়ে যায়, ডায়ামিটারের হাফ 3 সেন্টিমিটার রেডিয়াস। বলেছে হি মেলস ইট, সে সেটাকে গলিয়ে দিল, অ্যান্ড ইউসেস দ্য ম্যাটেরিয়াল ফর মেকিং এ সলিড সিলিন্ডার, সেটাকে গলিয়ে মানে এই গোলকটাকে গলিয়ে একটা সলিড সিলিন্ডার বানিয়েছে, সিলিন্ডার। তাহলে ডায়ামিটার অফ দ্য বেস, এই সিলিন্ডারের যে বেস হবে সেই বেসটা ওই বলের সাথে সেম হবে, তাহলে হাইটটা কত সিলিন্ডারের, অর্থাৎ এখানে এরকম একটা গোলক ছিল, সেই গোলকটাকে গলিয়ে একটা সিলিন্ডার বানিয়েছে, সিলিন্ডার মানে হচ্ছে একটা চোঙ এরকম দেখতে চোঙ রয়েছে, সেই চোঙের বলছে যেটা বেস রয়েছে সেই বেসটাই হলো এই যে এখানে যে রেডিয়াস, এই রেডিয়াসটাই হচ্ছে এই সিলিন্ডারের, আর এই ওপর থেকে নিচে যেটা আছে সিলিন্ডারের সেটা হচ্ছে হাইট, এই হাইটটাই আমাদের বের করতে বলেছে। তা যখনই একটা জিনিস গলানো হবে বা করা হবে তখনই তার ভলিউমের কথা বলছে, মনে করবে ভলিউম। তাহলে আমরা গোলকের ভলিউম কি জানি, গোলকের ভলিউম হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইজিক্যাল টু করে দেবে এই সিলিন্ডারের ভলিউমের সূত্র, সিলিন্ডারের ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের বাংলা হচ্ছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে এখানে দেখো পাই আর পাই কেটে যাবে, পাই আর পাই যদি কেটে যায়, আর এখানে 2টো আর আছে, এখানে 3টে আর আছে, একটা আর কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 4/3 ইন্টু আর ইজিক্যাল টু এখানে পড়ে থাকছে এইচ। এবার মানটা বসিয়ে দেবো, 4/3 ইন্টু আর এর জায়গায় বসাবো 3 ইজিক্যাল টু এইচ, তাহলে হাইটের মান কত বেরোবে, 3 যদি কেটে যায় 4 সেন্টিমিটার বেরোবে হাইট, তাহলে এটার অপশান 3 হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, একটা কিউবিক্যাল বক্স আছে, একটা আয়তঘন রয়েছে, সেই আয়তঘনকের লেন্থ ব্রেথ হাইট সব বলে দিয়েছে। এবার এটাকে একটা ক্যানভাস, কস্ট অফ দ্য ক্যানভাস নিডেড টু কভার দিস বক্স কমপ্লিটলি, দ্য কস্ট অফ দ্য ক্যানভাস ইজ ₹70 পার মিটার স্কোয়ার। মানে ওই যে ক্যানভাসটা রয়েছে আয়তঘন, সেই আয়তঘনটাকে পুরো কাগজ দিয়ে মুড়ে দিতে হবে, কাগজ দিয়ে মোড়ার জন্য কত টাকা করে খরচ হবে না, পার মিটার স্কোয়ার, প্রত্যেক মিটার স্কোয়ারে 70 টাকা করে যদি খরচ হয় তাহলে পুরো আয়তঘনটাকে প্রলেপ দিতে বা কভার দিতে কত টাকা খরচ হবে, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমাদের এটার পুরোটা কভার দেওয়ার কথা বলছে, তার পুরোটা কভার দেওয়া হচ্ছে মানে 4-5টা বলছে, পুরো চারদিকটা, ভেতরে তো কভার দিতে হবে না, পুরো বাইরেটা, তার মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল বোঝাচ্ছে, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া। তার টোটাল সারফেস এরিয়া সূত্র কি, কিউবিক্যালের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেড প্লাস ব্রেড ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু এল,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ওইভাবে সূত্রটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বসাই 2 ইন্টু যদি এল ইন্টু ব্রেথ, মানে এল মানে হচ্ছে এটা এল, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে হাইট এইচ। তো সব কটা এটা 2.5 মিটার আছে, এটা 2 মিটার আছে। এইটাকে আমরা কি করব, এই হাইটটাকে আমরা কিসে বের করব, এটাকে 0.9 মিটার থেকে মিটারে যদি আসতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 0.9 মিটার হয়ে গেল। এবার লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ হচ্ছে 2.5 ইন্টু ব্রেথ হচ্ছে 2, তাহলে আড়াইয়ের ডবল কত হবে 5, 2 ইন্টু 5 ইন্টু 2, আড়াই দুগুণে 5, প্লাস ব্রেথ ইন্টু হাইট কত, ব্রেথ হচ্ছে 2 আর হাইট হচ্ছে 0.9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এবার একটার আগে দশমিক বসবে 1.8, প্লাস হাইট ইন্টু এল 0.9-এর সাথে আড়াই যদি গুণ করি 8 25 200, 9 25 225, তাহলে সেক্ষেত্রে কটার আগে দশমিক বসবে, দুটোর আগে দশমিক বসবে। তাহলে এটাকে যদি আমরা করি কত হবে, 2 ইন্টু 2 5 আর 2 7 8 8 কত হবে, এটা 2.25, তার সাথে আমরা যদি যোগ করি 6.8, যদি যোগ করি তাহলে কত হবে 5 8 আর 2 10 0, হাতে 1 6 7 8 9 9.05, তাহলে এটা টোটাল সারফেস এরিয়া বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে দ্য কস্ট অফ দ্য ক্যানভাস ইজ ₹70 পার মিটার স্কোয়ার, 70 পার মিটার স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কস্ট কত হবে, এটার সাথে আমরা কত গুণ করে দেবো, এটার সাথে গুণ করে দেবো 70 7, তাহলে 9 দুগুণে 18, 8 17 কত 126, তাহলে 1267, এটা সঠিক উত্তর হবে অপশান 3 যদি মাল্টিপ্লাই করি। 10 নম্বর প্রশ্ন, একজন শপকিপার আছে, একজন দোকানদার আছে, সেই দোকানদার কি করছে, সেলিং এ পেন ফর ₹10, 10 টাকা দিয়ে একটা টেন বিক্রি করছে, তার ফলে তার 1/10 অফ হোয়াট ইট কস্ট হিম, তার লস হয়ে যাচ্ছে, যা দাম ছিল তার 1/10 ভাগ লস হয়ে যাচ্ছে। তাহলে কস্ট প্রাইস অফ দ্য পেন কী হবে, দেখো 1/10 অফ দ্যাট কস্ট হিম মানে কি, তার লস হচ্ছে, কস্ট প্রাইস যদি 10 হয় এবং 1 টাকা যদি লস হয়ে যায় তাহলে সে বিক্রি করছে কত টাকায়, যদি 10 টাকা কস্ট প্রাইস হয় 1 টাকা লস বলছে, তাহলে 1 টাকা লস হলে সে 9 টাকায় বিক্রি করছে। এবার আমাকে প্রশ্ন বলেছে সেলিং প্রাইস ফর ₹10, এখানে সেলিং প্রাইস হচ্ছে 9 কিন্তু প্রশ্ন বলেছে 10, তাহলে এই যে 9 ইউনিট, এই 9 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 10/9, 10/9। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে কস্ট প্রাইস মানে কত 10, 10 ইউনিটের ভ্যালু কত হবে 10 10 100/9, কিন্তু 100/9 তো কোনো অপশানে নেই, অপশানে তো পুরো একদম ঠিকঠাক দিয়েছে, মানে কোনো রাউন্ড ফিগারে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 9 11 99.0 9 11 99, মানে প্রায় এটা কত 11, প্রায় হচ্ছে 11, এই জন্য এটা সঠিক উত্তর হবে ₹11, ₹11। 11 নম্বর প্রশ্ন কি বলছে, পি আর কিউ এর স্যালারির অঙ্ক দিয়েছে, এটা ঠিক আছে পার্সেন্টেজের, পি অ্যান্ড কিউ টুগেদার অ্যামাউন্ট ₹2000, দুজনের স্যালারি একসাথে বলেছে 2000, পি 95% অফ হিজ স্যালারি হচ্ছে খরচ করে আর কিউ 85% খরচ করে, নাও দেয়ার সেভিংস আর সেম, এই যে কথাটা বলে দিচ্ছে এখান থেকে আমাদের অঙ্কটা ধরবো, তাহলে সেভিংস হচ্ছে সেম, তাহলে মনে করলাম পি এর ইনকাম হচ্ছে 100, তাহলে 95% সে স্পেন্ড করে দিচ্ছে, তাহলে তার সেভিংস কত হচ্ছে 5% সেভিংস হচ্ছে পি এর, তাহলে পি এর সেভিংস কত 5%, তাহলে 5% অফ পি ইকুয়ালস টু কার সাথে বলছে, ইকুয়াল টু বলছে 15% অফ কিউ, কারণ দুজনের হচ্ছে সেভিংস সেম, তাহলে এখানে কিউ স্পেন্ড করছে 85%, তাহলে সেভিংস করছে 15%, তাহলে পি বাই কিউ ইজিক্যাল টু কত 15/5, আর 15/5 মানে যদি কাটাকুটি করি আমরা 3/1। এবার আমরা এক্ষেত্রে আমরা এই সেভিংস দিয়ে আমরা স্যালারি বের করতে পারি, ঠিক আছে। তাহলে 3 আর 1 টোটাল কত ইউনিট হয়ে গেল, 3 আর 1 টোটাল 4 ইউনিট, এই 4 ইউনিটের ভ্যালুই হচ্ছে আমার বলে দিয়েছে পি আর কিউ দুজনের একসাথে অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা ইনকাম করে তারা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 4 5 20, 500 টাকা। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে দেন দ্য পি স্যালারি, পি এর স্যালারি কত, এখানে পি মানে কত রয়েছে, পি হচ্ছে 15, 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইউনিটের ভ্যালু 3 5 1500 টাকা হবে সঠিক উত্তর, তাহলে এটার অপশান 3 ₹1500। দ্য এইচসিএফ অফ 450 1500 and 1650, তাহলে এটা এইচসিএফ বের করার শর্টকাট নিয়ম হচ্ছে কি, সবসময় এদের মধ্যে গ্যাপ বের করব, তাহলে এদের মধ্যে যদি গ্যাপ বের করতে হয় তাহলে গ্যাপটাই ওদের এইচসিএফ হবে, ঠিক আছে। তো কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পেন নিলাম, 150 আর 1650-এর মধ্যে গ্যাপ বের করবো, 150 আর 1500-এর মধ্যে গ্যাপ হচ্ছে 150, আর 450 আর 1500-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 1050, তাহলে উত্তর হয় 1050 হবে, নয় 150 হবে, কিন্তু এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হাইয়েস্ট ভ্যালু যেটা সবার মধ্যে কমন,
তাহলে 150 যদি দেখি, এটা 150-এর মাল্টিপল, 150 এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, কিন্তু 1050 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে নেই। সেই জন্য এটা সঠিক উত্তর হবে 150, 150। ঠিক আছে, 150 হবে সঠিক উত্তর। আর ভাগ পদ্ধতিতে করা যেতে পারে, ভাগ পদ্ধতিতে আমি করে দিচ্ছি। 450কে ভাগ করব 1500 দিয়ে, 1500কে 450 দিয়ে ভাগ করব 1500কে, ভাগ করে কি বের করব, 45-এর ডবল 900, 3 দিয়ে করি, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 1350, 0 150। তাহলে এই 150কে আবার আমরা 450 ভাগ করব, 150কে দিয়ে 450 ভাগ করব, তাহলে 3 গুণ হচ্ছে এটা 450। তাহলে উত্তর কত বেরোলো, 150, 150। এবার এই 150টাকে আমরা বের করব কত, 1650। তাহলে এই 150 দিয়ে ভাগ করব, 150কে ভাগ করব 1650, 1650। তাহলে 150 একে 150 করে দিই এটা, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 5 1 150। সেই 150কে আবার এই 150 দিয়ে ভাগ করব 150, তাহলে 150 একে 150, এটা সঠিক উত্তর। তাহলে আমাদের বেরোচ্ছে কত, 150ই বেরোচ্ছে। তাহলে আমরা এটাকে ভাগ পদ্ধতিতেও করতে পারি। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে হলো, শর্টকাটে হলো। 13 নম্বর প্রশ্ন স্পিড টাইম ডিস্টেন্স থেকে দিয়েছে অ্যাভারেজ স্পিড। খুবই সহজ প্রশ্ন। একটা কার 80 কিলোমিটার যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, আর পরবর্তী 30 কিলোমিটার যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে, তাহলে অ্যাভারেজ স্পিড কত? আর অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত, 80 প্লাস 30 বাই টাইম বের করতে গেলে কি আমরা জানি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স এক্ষেত্রে 80 আর স্পিড হচ্ছে কত, 20, প্লাস এটার ক্ষেত্রে ডিস্টেন্স কত, এটার ক্ষেত্রে ডিস্টেন্স 30 আর এটার ক্ষেত্রে স্পিড কত, 30। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, 110 উপরে 80 আর 30 যোগ করলে 110, আর এটা 80 আর 20, এটা হচ্ছে 4 দুগুণে 8, 4 প্লাস এটা হচ্ছে 1, 4 আর 1 5। তাহলে 110কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, এটা 22। তাহলে 22 কিলোমিটার পার আওয়ার সঠিক উত্তর হবে। ঠিক আছে, 22 কিলোমিটার পার আওয়ার এটা সঠিক উত্তর হবে, অপশান এ। যদি কোনো ডিস্টেন্স গেলো এবং ফিরে এলো যদি বলে, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডও আমরা 2xy বা x + y করি। যদি ডিস্টেন্স সেম থাকে, 80 গেল এবং 80 এলো, সেক্ষেত্রে আমরা করব, এখানে আমাদের সেইটা কাজে লাগবে না, আমাদের নর্মালি টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম করলে হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপল অফ 3। ফার্স্ট 5 মাল্টিপল অফ 3 এটা আমরা নর্মালি বের করছি, যেহেতু কম দিয়েছে। 3-এর 5টা মাল্টিপল বের করতে বলেছে। তা 3-এর 5টা মাল্টিপল প্রথমে হচ্ছে 3 একে 3, তারপরে কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর 3 তিরিকে 9, তারপর 3 4-এ কত, 12, তারপর 3 5-এ কত, 3 5-এ কত, 15। তাহলে হয়ে গেল 1টা 2টো 3টে 4টে 5টা। এবার বলেছে এদের অ্যাভারেজ বের করতে। তাহলে আমরা অ্যাভারেজ কী করে বের করব, সবগুলো যোগ করে দেবো। তাহলে 3 + 6 + 9 + 12 + 15, সবগুলো যোগ করে দিয়ে কত দিয়ে ভাগ করব, 5টা মাল্টিপল বলেছে, এই জন্য 5 দিয়ে ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা যোগ করলে 15 আর 12 কত হয়, 27, 27 আর 9, 27 আর 9 36, 36 আর 6 42 আর 3 45, 45/5 যদি করি, তাহলে এটা হবে উত্তর 5 9 45, 9 সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে যদি এটা বলে দিত প্রথম 15টা মাল্টিপল, তখন তার পরপর এতগুলো লেখা যেত না। তো সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ফর্মুলা রয়েছে। সেই শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি, সেই শর্টকাট বের করার নিয়ম হলো, হোয়েন ফার্স্ট n নাম্বারস অফ মাল্টিপল, মানে n নাম্বার বলে দিয়েছে, সেক্ষেত্রে অ্যাভারেজ যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ বের করার সূত্র হচ্ছে নাম্বার, মানে যার কথা বলবে, যেমন এখানে 3-এর কথা বলেছে, তার নাম্বার ইনটু যতগুলো বলবে। যদি n বলে তার সাথে 1 যোগ করে দেবো, যদি 5টা বলে 1 যোগ করে দেবো, তাহলে n + 1/2, n + 1/2 এটা করে দেবো, হয়ে যাবে। যেমন নাম্বার এখানে 3 বলেছে, সেজন্য 3 ইনটু 5টা মাল্টিপল বলেছে, তাহলে 5 আর 1 6/2, এটা যদি কাটাকুটি করি 3, তাহলে এটা 3 3-কে 9, 9 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে বা খাতায় আমাদের নোট করে রাখতে হবে এবং রিভিশনের মধ্যে থাকতে হবে। পরবর্তীকালে এই প্রশ্নটা এই টাইপের দিলেই আমরা করে দেবো। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ট্রেন ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 24 সেকেন্ড। ঠিক আছে, একটা ট্রেন একটা পোলকে 24 সেকেন্ডে অতিক্রম করে 72 কিলোমিটার পার আওয়ারে। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? ট্রেন একটা পোলকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে নিজের দৈর্ঘ্য, ট্রেন লেন্থ আমরা কি জানি, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এক্ষেত্রে স্পিড কত, 72, এটাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 24 সেকেন্ড। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, 4 8 এবং 72, 4 5 20, 20-র সাথে 24 বা 24-এর ডবল কত, 48, তার সাথে একটা শূন্য বসে গেল, 480 মিটার, 480, এটা সঠিক উত্তর হবে অপশান বি। 16 নম্বর প্রশ্ন, 2 successive discount of 30% and 35% on deal are equivalent to a single discount of।
তাহলে ডিসকাউন্ট বের করতে বলেছে, এটা শর্টকাট কী আছে, ডিসকাউন্ট বের করবো হচ্ছে, ডিসকাউন্ট বের করার শর্টকাট নিয়ম হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা হচ্ছে ডিসকাউন্ট বের করার ফর্মুলা। তাহলে এক্ষেত্রে কত হবে 30 প্লাস 35 মাইনাস 30 ইন্টু 35 বাই 100। তাহলে এটা যদি একটা শূন্য কেটে দিলাম, আর এটা কি করলাম 5 দিয়ে 5 দুগুণে 10, এটা 5 7 35, 5 7 35, আর 30 আর 35 যোগ করলে কত হচ্ছে 30 35 65 মাইনাস 3 7 21, 21-এর হাফ কত 10.5, 10.5। তাহলে এক্ষেত্রে যদি 10.5 বাদ দিই, 10 যদি বাদ দিই তাহলে 55, 55 থেকে আরও 0.5 বাদ দিলে 54.5। তাহলে এটা সঠিক উত্তর কী হবে 54.5। রাইট আনসার 54.5% পার্সেন্টেজে বেরোলো। তাহলে এটা সঠিক উত্তর অপশান 1। এরপরে নেক্সট, দ্য সাম অফ দ্য এজেস অফ 5 চিলড্রেন বর্ন নম্বর প্রশ্ন মিস হয়ে গেছে, একবার দেখে নিই জাস্ট। হ্যাঁ, এই 6 নম্বরটা মিস হয়ে গেছে, ঠিক আছে, 6 নম্বরটা করে দিচ্ছি। দ্য অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ এ পার্সন ফর দ্য মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 8,000। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের অ্যাভারেজ স্যালারি বলেছে 8,000 টাকা, আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মের স্যালারি 8,500, এবং মে মাসের স্যালারি বলে দিয়েছে। তাহলে জানুয়ারি মাসের স্যালারিটা কত হবে? অ্যাভারেজের অঙ্ক প্লেন আমরা কিভাবে করব, যেই মাসগুলো বলে দিয়েছে, প্রথমে বলেছে জানুয়ারি, তারপরে বলেছে কত ফেব্রুয়ারি, তারপরে বলেছে কত মার্চ, তারপরে বলেছে কত এপ্রিল। এই কটার স্যালারি বলেছে কত, অ্যাভারেজ স্যালারি বলেছে 8,000। তাহলে 8,000, তো সেটাকে আমরা যদি অ্যাভারেজ থেকে সাম বের করতে চাই, তাহলে এই 1 2 3 4 দিয়ে ভাগ করতে হয়, সে 4-এর সাথে গুণ হয়ে গেল, তাই 4 8 32,000, 32,000। আবার বলেছে কি ফর দ্য মান্থস অফ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল প্লাস মে, এই 4 মাসের স্যালারি কত বলে দিয়েছে 8,500। তাহলে সেই 8,500-র সাথে যদি আমরা কত গুণ করব, এখানে 4টে মাস রয়েছে, 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 8 32, আর 2 34। এবার বলে দিয়েছে কি মে মাসের স্যালারি 6,500 বলে দিয়েছে। তাহলে আমরা এই মেয়ের জায়গাতে স্যালারিটা বসিয়ে দেবো কত, মেয়ের জায়গাতে বসিয়ে দেবো 6,500। 6,500 যদি বসিয়ে দিই, তাহলে আমাদের কী বেরোবে ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল, এইগুলো স্যালারি আমাদের বেরোলে কত 34,000 থেকে 6,500টা বিয়োগ হবে, 34,000 থেকে 6,500 বিয়োগ করে দেবো। তাহলে 34 থেকে 6,500 আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা কত বেরোবে 27,500 বেরিয়ে গেল। এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আর এখানেও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আছে, অর্থাৎ জানুয়ারি আমাদের বের করতে বলেছে। তাহলে এটা থেকে যদি এটাকে আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা থেকে এই জিনিসটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ 32,000 থেকে 7,500 বিয়োগ করে দেবো, তাহলে আমরা জানুয়ারি পেয়ে যাব। তাহলে জানুয়ারি সেক্ষেত্রে কত হবে 32,000, সেখান থেকে 27,500 যদি বিয়োগ করে দিই কত বেরোবে 0 0, 10 থেকে 5 দিলে 5, হাতে 1, 7 আর 1 8, 8 4 12, 4500 সঠিক উত্তর হচ্ছে 2। হয়ে গেল 7 8 14 15 হয়ে গেছে, 16 হয়ে গেছে, 17। দ্য সাম অফ দ্য এজেস অফ 5 চিলড্রেন বর্ন at an interval of 2 years each is 40। বলছে 5 জন চিলড্রেন আছে যারা প্রত্যেক 2 বছর পর পর জন্মগ্রহণ করে, 2 বছর পর পর জন্মেছে, এবং তাদের সবার বয়সের যোগফল হচ্ছে 40। তাহলে বড় যে এল্ডেস্ট চাইল্ড, সেই এল্ডেস্ট চাইল্ডের এজ কত হবে? তাহলে মনে করলাম যে একদম প্রথমে হয়েছিল যে চাইল্ডটা, তার এজ হচ্ছে এক্স, তাহলে 2 বছর পরে আরেকটা চিলড্রেন জন্মাবে, তার বয়স কত হবে? সেই এক্সের সাথে আরও 2 যোগ হয়ে যাবে, এক্স প্লাস 2। তাহলে এরকমভাবে 5টা চিলড্রেন আছে, তাহলে আবার 2 বছর পরে আরেকটা জন্মগ্রহণ করবে, তাহলে কত হবে এক্স প্লাস 4। 2-এর সাথে যদি আমি 2 যোগ করি এক্স প্লাস 4, 4-এর সাথে আবার যদি 2 যোগ করি তাহলে হবে কত এক্স প্লাস 6। তাহলে
6 সাথে যদি আবার একটা যোগ করি 2 তাহলে হবে x+8। তাহলে 1 2 3 4 5টা চিলড্রেন হয়ে গেল এবং তাদের সবগুলোর যোগফল বলে দিয়েছে কত, তাদের এই 5টা চিলড্রেনের যোগফল বলে দিয়েছে 40। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করলে একজনের পেয়ে যাবো। তাহলে 5টা x রয়েছে 5x প্লাস 4 আর 2 6, 6 6 12 আর 8 20, 5x প্লাস 20 ইজিক্যাল টু 40। তাহলে 5x এর মান কত হবে, 5x এর মান হবে 40 মাইনাস 20 20, অর্থাৎ x এর মান কত, 5 দিয়ে আমরা যদি কাটাকুটি করি 4 5 20 4, তাহলে x এর মান হচ্ছে 4, 4 বছর প্রথম জনের বয়স। এবার বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ এল্ডেস্ট চাইল্ড। এল্ডেস্ট চাইল্ড মানে কত, এল্ডেস্ট চাইল্ড মানে সব থেকে বড়ো, যে সব থেকে বড়ো কে আছে, x+8, আমাকে x+8 বের করতে বলেছে। তাহলে x+8 মানে কত, x এর মান বের হলো 4, তার সাথে 8 যদি যোগ করি 8 আর 4 12, তাহলে সব থেকে এল্ডেস্ট চাইল্ড হচ্ছে 12 বছর 22। 18 নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন, এর পরের 17টা আমরা পরের দিন সলভ করব, ঠিক আছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আছে। অরুণা 9,000 টাকা ধার করেছে জয়শ্রীর থেকে 10% পার অ্যানামে, 10% পার অ্যানামে ধার করেছে এবং কম্পাউন্ড ইন্টারেস্টে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট পেড অরুণা আফটার 2 years টু ক্লিয়ার অল দ্য ডেবটস। তাহলে 2 বছর পরে সে কত টাকা শোধ করবে। প্রথমে সে 9,000 টাকা ধার নিয়েছে 10% সুদে, 10% সুদে, ঠিক আছে, 2 বছরের জন্য। তো 2 বছর পরে সে কত দেবে, তাহলে আমরা রেশিও মেথডটাকে উড়িয়ে দেবো। 10% মানে কত, 10% মানে হলো 1/10, তার মানে 10 হচ্ছে প্রিন্সিপাল, 1 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমি ইন্টারেস্টের সাথে যদি প্রিন্সিপাল যোগ করে দিই তাহলে আমার এটা হয়ে গেলো অ্যামাউন্ট। এটা ফার্স্ট ইয়ারে এটা হয়ে গেলো প্রিন্সিপাল আর এটা হয়ে গেলো অ্যামাউন্ট। তাহলে আমাকে 2 বছর বলেছে, তা 2 বছর বললে এটার কী করতে হয়, 2 বছর বললে এটার স্কোয়ার করতে হয়। তাহলে এটা হবে 121 আর এটা হচ্ছে 100। তাহলে এটা আমার হচ্ছে নিচে একটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, আর দুজনের ডিফারেন্স 21 হচ্ছে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। তা কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের লাগবে না, আমাদের 100 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 9,000, অর্থাৎ এই 100 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 9,000। তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা হচ্ছে 90 গুণ। তাহলে একই রকমভাবে 121-এর সাথে যদি আমরা 90 গুণ করে দিই তাহলে কত বেরোবে, 0, 9 1 9, 9 2 18, 8 হাতে 1, 9 9 1 10, 10,890। অপশান 4 হবে সঠিক উত্তর, 10,890, ঠিক আছে। তো আজকে আমাদের 18টা প্রশ্ন সলভ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো সলভ করব এবং এই অঙ্কগুলো সমস্ত খাতায় লিখে রেখে বা বারবার প্র্যাকটিস করাটা দরকার। আমি টেলিগ্রামে এটা পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পরবর্তীকালে প্র্যাকটিস করতে পারবে। আর এরপরে মক টেস্ট, মক 2, 3, মক 4 সবগুলো মক টেস্টে কিন্তু সেম কোশ্চেন আসবে। আর এই কোশ্চেনগুলো হচ্ছে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে, রেলওয়ের যে আরআরবি জেইর পরীক্ষাটা হলো বা লোকো পাইলটের পরীক্ষা হলো বা টেকনিশিয়ান, সেই পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, একদম রিসেন্ট টিসিএসের কোশ্চেন আছে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর লাইক করো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে তোমরা জানিও।